রাতের সঙ্গে পাল্লা দিয়ে ধরণীতে ঘটেছে শীতের তাণ্ডব। দুপুরের খানিক পরে গ্রাম থেকে রওনা দিয়ে বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে গেছে অনুভাদের। ঘণ্টাখানেক আগেই তারা বাড়ি এসে পৌঁছেছে। যদিও চাচা চাচিরা কিছুতেই আসতে দিতে চাইছিল না তাদের, তবুও সেসব অনুরোধের তোয়াক্কা না করেই মাকে নিয়ে দুই বোন ফিরে এসেছে নিজেদের বর্তমান আবাসস্থলে। এই শীতের রাতেই ঠান্ডা পানি দিয়ে গোসল সেরে সোফায় এসে বসলো অনুভা। শরীরটা ভীষণ ক্লান্ত লাগছে, তার সঙ্গে পাল্লা দিয়ে লেগেছে খিদে। গতকাল থেকে পেটে তেমন ভারী কিছু পড়েনি। বাবার মৃত্যু শোকে খেতেও পারেনি ঠিক মতো। বসা থেকে উঠে দাঁড়ালো অনুভা। মস্তিষ্ক জানান দিল ওদিকে মা আর বোনও যে তার মতোই অভুক্ত রয়েছে, তাদেরও নিশ্চয়ই খিদে পেয়েছে। ক্লান্ত দেহখানাকে টেনে নিয়ে রান্নাঘরে প্রবেশ করলো অনুভা। রংচটা ফ্রিজটা খুলে ভেতরে কি কি আছে দেখতে লাগলো। বেশি কিছু রান্না করার মতো শক্তি শরীরে আর অবশিষ্ট নেই। ফ্রিজ থেকে ডিম বের করে চুলার ধারে রাখলো। ফেরার পথে সেই যে টাইম ঘুমিয়েছে, এখনও ভাঙেনি তার সেই ঘুম। ঘুম ভাঙলেই খিদের চোটে কান্না শুরু করে দেবে ছেলেটা। তাই গুঁড়ো দুধের প্যাকেটটা সর্বপ্রথম হাতে নিল অনুভা। আগে দুধ আর সুজি জাল দেবে, তারপর বাকি কাজ। দুধ জাল দিয়ে তা ফিডারে ভরে সুজির পাতিল বসালো চুলায়। তখনই কলিং বেল বাজার শব্দ হলো। হৃদয় কুঞ্চিত হলো অনুভার। এত রাতে কে এলো? কোমরে বাঁধা ওড়নাটা দিয়ে ভালো করে মাথা ঢেকে এগিয়ে গেল দরজার দিকে। লুকিং হলে চোখ রাখতে দেখা মিলল অপরিচিত এক যুবকের। বিস্মিত হলো অনুভা। ছেলেটির মুখশ্রী তার নিকট সম্পূর্ণ অচেনা, তাই দরজা খোলার আর সাহস হলো না। বাড়িতে তিনটে মেয়ে, তারা নেই কোনো পুরুষ মানুষ। দরজা খোলা কিছুতেই যে উচিত হবে না তা বুঝে গেল অনুভা। দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে গলা উঁচিয়ে শুধালো, কে আপনি? কাকে চাই? লোকটি ক্ষীণ স্বরে উত্তর দিল, ম্যাডাম, পার্সেল ছিল একটা। কিসের পার্সেল? কার পার্সেল? অনুভা ম্যাডামের নামে পার্সেল। কি আছে ওতে? আমি তো কোনো কিছু অর্ডার দিইনি। তাহলে কে পাঠিয়েছে? কি আছে তাতে তো জানি না, তবে স্যার আপনাকে দিতে বলেছেন। কোন স্যার? যুবকটি প্রশ্নটা এড়িয়ে গিয়ে বলল, ম্যাম, আমার তাড়া আছে, পার্সেলটা একটু দ্রুত নিলে ভালো হতো। বিরক্ত হলো অনুভা, সাথে ভীষণ ভয়ও হলো। দিনকাল ভালো নয়। দরজা খোলাটা কি ঠিক হবে? দ্বিধাদ্বন্দ্বে ভুগতে ভুগতেই অপর পাশ থেকে আবারও ডাক এলো। জিভ দিয়ে ঠোঁট জোড়া ভিজিয়ে নিল অনুভা। গম্ভীর কণ্ঠে বলল, দরজার কাছে পার্সেল রেখে আপনি চলে যান, আমি পরে নিয়ে নিব। যুবকটি আর দ্বিমত করল না। তার কথা অনুযায়ী সেখানে প্যাকেট রেখে বিদায় নিল। লুকিং হলে পুরো দৃশ্যটা দেখে নিয়ে মিনিট চারেক অপেক্ষা করে তারপর দরজা খুলল অনুভা। একটা শপিং ব্যাগ দেখে ভারী অবাক হলো সে। চটজলদি ব্যাগ হাতে নিয়ে ভেতরে ঢুকে আটকে দিল দরজা। কী আছে ব্যাগে? কেই বা পাঠালো? মনের গহীনে অসংখ্য প্রশ্ন রেখে ব্যাগ খুলতেই মারাত্মক বিস্ময়ে বসে পড়ল অনুভা। কয়েকটা খাবারের টিফিন বক্স নিজেকে সামলে নিয়ে খাবার টেবিলের ওপর নিয়ে সেগুলোও রাখলো। একে একে বক্স খুলতেই দেখতে পেল গরম গরম রুটি, দুপদের রান্না করা সবজি আর দেশি মুরগির ভুনা। সাথে পেল একটি চিরকুট, তাতে স্পষ্ট বাক্যে লেখা, এত রাতে ক্লান্ত শরীর নিয়ে রান্না করার কোনো প্রয়োজন নেই নোভা। মায়ের হাতের রান্না মা খুব যত্ন করে রেঁধেছেন। আপু আর আন্টিকে নিয়ে খাবারগুলো খেয়ে ঘুমাতে যাও, কেমন? খাবারগুলো যে শ্রাবণ পাঠিয়েছে তা বুঝতে আর বেগ পেতে হলো না তাকে। চোখ জোড়া ভিজে উঠল মুহূর্তেই। ছেলেটাকে যত দেখছে ততই সে অবাক হচ্ছে। মুগ্ধ তো অনেক আগেই হয়েছিল। আচ্ছা, ছেলেটা এমন কেন? এতটা দায়িত্ববান একটা পুরুষ কী করে হতে পারে? দায়িত্বের মতো কোনো সম্পর্ক কি আদেও তাদের মধ্যে গড়ে উঠেছে? কই, এমন কিছু তো গড়ে ওঠেনি। তাহলে না, এগুলো তো দায়িত্ব নয়, বরং এগুলো হচ্ছে ভালোবাসা। মোবাইল নিয়ে শ্রাবণের নাম্বারে ডায়াল করলো অনুভব, কিন্তু রিসিভ হলো না। বাজতে বাজতেই কেটে গেল কল। পরপর 3বার কল দেওয়ার পরেও সেই একই অবস্থা। তার মিনিট 2 পর সেই নাম্বার থেকে মেসেজ এলো, এমনিতেই 29 বছর ধরে সিঙ্গেল, তার উপরে বউ ছাড়া এই কনকনে শীতের রাত আমার খুব কষ্ট হচ্ছে নোভা। তার সঙ্গে তোমার কল রিসিভ করে বকাঝকা শোনার কোনো ইচ্ছা আপাতত আমার নেই। চুপচাপ খেয়ে ঘুমাতে যাও। মেসেজটা পড়ে লজ্জায় রাঙা হয়ে উঠল অনুভয় মুখশ্রী। ছেলেটা এসব কথা বলতেও জানে? ভাবতেই ভীষণ অবাক হলো। এই ছেলেটার জন্য জীবনে তাকে আর কতটা অবাক হতে হবে তার হিসেব যেন অনুভার ভাবনা বহির্ভূত। দীর্ঘশ্বাস ফেলে খাবার বেড়ে মা আর বোনকে ডাকার জন্য পা বাড়ালো ঘরের দিকে। তখনই আগমন ঘটল আর্তিকার। ছোট বোনের উদ্দেশ্যে বলল, শরীরটা খুব ব্যথা করছিল, তাই একটু শুয়েছিলাম।
কলিং বেল বাজার শব্দ পেলাম মনে হলো। কে এসেছে এত রাতে? পার্সেল এসেছে। কিসের পার্সেল? কিসের আবার? খাবারের। ললাটে ভাঁজ পড়ে আর্থিকার। টেবিলের দিকে এগিয়ে গিয়ে খাবারগুলো দেখতেই বিস্ময় খেলে যায় চোখে মুখে। অনুভা যে বাহির থেকে খাবার অর্ডার দিয়ে আনবে না তা সে নিশ্চিত। তাহলে কে পাঠালো? এত রাতে বাড়ি পর্যন্ত এতগুলো খাবার পাঠানোর মতো আপন মানুষ বলতে তো কেউ নেই তাদের। তবে প্রশ্ন ছুড়ল, কে পাঠিয়েছে এগুলো? দম ছাড়ল অনুভা। উত্তর দেওয়ার প্রয়াস চালাতেই সেই উত্তরের অপেক্ষা না করে আর্থিকা বাম ভ্রু উঁচিয়ে ফের শুধালো, শ্রাবণ পাঠিয়েছে। বড় বোনের কথায় চমকায় অনুভা। সে জানলো কি করে এই কথা? আর শ্রাবণের নামটাই বা জানলো কি করে? বাবার মৃত্যুর দিন একমাত্র শ্রাবণ এসেই তাদের এত উপকার করেছে, কিন্তু ওই যে শ্রাবণ তা তো জানার কথা নয় আর্থিকার। অনুভা তো তেমন কিছুই বলেনি তাকে। তাহলে কৌতূহল নিয়ে উপর নিচ মাথা নাড়ায় অনুভা। আশানুরূপ উত্তর পেয়ে মুচকি হাসে আর্থিকা, বলে, ছেলেটা কিন্তু তোকে ভীষণ ভালোবাসে রে অনু। এই যুগে এমন ভালোবাসার মানুষ খুঁজে পাওয়া বড়ই দুষ্কর ব্যাপার। বোনের কথাটাকে সম্পূর্ণ এড়িয়ে গিয়ে সামনের দিকে পা বাড়ালো অনুভা। মিনমিনে স্বরে বলল, যাই, মাকে ডেকে আনি। তুই বরং খাওয়া শুরু কর আপু। খাওয়া শেষে ফিডার আর সুজির বাটিটা নিয়ে যাস, টাইমকে খাইয়ে দিস। ছোট বোনের যাওয়ার পানে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে আর্থিকা। যাক, ছোট বোনটার জীবনে এবার অন্তত সুখ নামক পাখিটা তো আসতে চলেছে। অবশেষে কাঙ্ক্ষিত মানুষটি যে আবারও নতুন রূপে ফিরে এসেছে তার জীবনে। সকাল হওয়ার পরেও চারিদিকে নেই কোনো রোদের তাপ। কুয়াশার চাদরে ঢাকা পড়েছে সূর্যি মামা। আজ যেন এক কুয়াশাচ্ছন্ন দিন। অন্য দিনের মতো আজ সকালে নেই সুফিয়ার কোনো চিৎকার চেঁচামেচি। মায়ের দায়িত্ব বোন আর পারভিনের ওপর ছেড়ে দিয়ে বাড়ি থেকে বের হলো অনুভা। গন্তব্য অফিস। মনের ভেতরে তার হাজারো ভয় ডানা ঝাপটাচ্ছে। বিনা ছুটিতে কাউকে না জানিয়েই টানা 4 দিন অফিস বন্ধ করেছে। চাকরিটা আদৌ কি আর থাকবে? তানিম যেমন ধাঁচের মানুষ, তাদের যে চাকরিটা আর থাকবে না তা অনুভার খুব ভালো করেই জানা। দীর্ঘশ্বাস ফেলে গলি পেরিয়ে মেইন রাস্তার দিকে এগিয়ে গেল অনুভা। যা হয় তা না হয় পরেই দেখা যাবে। খারাপ কিছু হলেও তো আর মেনে নেবে সে। তানিম তাকে সকলের সামনে অপমান করলে সে আর কোনো কৈফিয়তই দেবে না কাউকে, চুপচাপ চলে আসবে। সব সিদ্ধান্ত নিয়ে এগিয়ে গেল সম্মুখে। রাস্তায় জ্যাম না থাকায় অফিসে এসে পৌঁছাতে বেশি একটা সময় লাগলো না অনুভার। উদ্বিগ্ন শঙ্কিত মন নিয়ে নিজের চেয়ারে বসে একটু জিরিয়ে নিল। তাকে দেখতেই কলিগ নাইরা এগিয়ে এলো। চোখে মুখে তার হাজারটা প্রশ্নের ছাপ। মাথা নুইয়ে ফিসফিস করে শুধালো, আরে আপা, কতদিন পর আপনাকে দেখলাম। তা কোথায় ছিলেন এতদিন? অফিসে আসেননি কেন? ছুটিতে ছিলেন অথচ একবারও জানালেন না। এক নাগারে মেয়েটির এত প্রশ্নে হকচকিত হলো অনুভা। অফিসে যে এই ব্যাপার নিয়ে তানিম চিৎকার চেঁচামেচি করেনি তা মেয়েটির প্রশ্নে বেশ ভালোভাবে টের পেল সে। এই শীতেও তার কপালে ঘাম জমেছে। বাম হাতের বুড়ো আঙুলের সাহায্যে ঘাম মুছে নিল অনুভা। উত্তরে বলল, আমার বাবা মারা গেছেন, তাই আসতে পারিনি। কথাটা কর্ণপাত হতেই মুখখানি মলিন হলো নায়রার। মিনমিনে স্বরে বলল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পরে অনুভাকে সান্ত্বনা দিয়ে চলে গেল নিজ আসনে। সময় পেরোলো। এতক্ষণ ধরে অফিসে যাওয়ার পরেও আজ নাহিয়ানের সঙ্গে দেখা হলো না তার। কদিন না আসায় তার ভাগের কাজও জমে থাকার কথা, কিন্তু আশ্চর্যের বিষয়ে কোনো কাজই জমে নেই। পিয়ন আজগর এসে উপস্থিত হলেন টেবিলের সম্মুখে। বললেন, ম্যাডাম, স্যার আপনারা যাইতে কইছে। চমকায় অনুভা। স্যার মানে তো তানিম, সে আবার কখন এলো? শুধালো, স্যার কখন এলেন? কোন দিক দিয়ে এলেন? কই দেখলাম না তো। আপনি আসার আগেই আইছে। এখন তাড়াতাড়ি তারা যান। মাথা নাড়িয়ে তেড়ে আসা ঝড়ের জন্য প্রস্তুত হয়ে তানিমের কেবিনের দিকে এগিয়ে গেল অনুভা। অনুমতি নিয়ে ভেতরে প্রবেশ করতেই মিলিত হলো একে অপরের দৃষ্টি। খানিকটা অপ্রস্তুত হলো অনুভা, সরিয়ে নিল নিজ দৃষ্টি। তার এহেন কাণ্ডে মনে মনে হাসে তানিম, কিন্তু বাহিরটা গাম্ভীর্যে চাদরে মুড়িয়ে রেখে প্রশ্ন ছুড়ল, অফিসের তো কিছু নিয়ম কারণ আছে মিস আনোভা। তা কোনো ধরনের ইনফর্ম না করেই টানা 4 দিন ধরে অফিসে আপনি অনুপস্থিত ছিলেন কেন? যে ছেলের কণ্ঠে সর্বদা রাগের আভাস পাওয়া যায়, আর সেই ছেলের এত স্বাভাবিক কণ্ঠে কৌতূহলী হয়ে ওঠে অনুভার মন। রয়েস হয়ে উত্তর দেয়, আমার বাবা মারা গেছেন। অমন একটা মুহূর্তে অত কিছু মাথায় আসা সম্ভব নয় স্যার, তাই আগে থেকে কিছু জানাতে পারিনি। তানিমের মুখখানা মলিন হলো। যদিও নাহিয়ানের থেকে অনুভার ঠিকানা নিয়ে সেদিনই তার খোঁজ নিয়েছিল তানিম, পুরো ঘটনাটা সম্পর্কে অবগত হতেই মেয়েটির জন্য খুব মায়া হলো।
তবে সেসব সম্মুখে আর প্রকাশ করলো না। কণ্ঠে নমনীয়তা এনে শুধালো, তা কি করে মারা গেলেন উনি? বলেছিলাম না স্যার, বাবা আগে থেকেই অসুস্থ ছিলেন। শরীরের অবস্থা দিন দিন খারাপ হচ্ছিল, আর তারপরেই না ফেরার দেশে চলে গেলেন। তা এই সুখের মধ্যে আপনি অফিস কেন আসতে গেলেন? চাইলেই তো অফিসে ফোন করে আরও কয়েকদিনে ছুটি নিতে পারতেন। তার আর প্রয়োজন নেই স্যার, বলার জন্য অসংখ্য ধন্যবাদ। মাথা নাড়ায় তানিম। অনুভা অনুমতি নিয়ে চলে আসে নিজ কেবিনে। বিয়ে উপলক্ষে অফিস থেকে বেশ কয়েকদিনের ছুটি নিয়েছে নাহিয়ান। গতকালই পারিবারিকভাবে তমা আর তার বিয়েটা সম্পন্ন হয়েছে। দুই পরিবারের আত্মীয় স্বজনের উপস্থিতিতে বিয়ে করে বউ নিয়ে রাতে বাড়ি ফিরেছিল নাহিয়ান। তার জোড়াজুড়িতে তানিমও উপস্থিত ছিল সেই বিয়েতে। শুরুতে মেয়ের গায়ের রং নিয়ে কুলসুমের মনের ভেতর খচখচ একটা ভাব থাকলেও ছোট ছেলেমেয়ের বিভিন্ন যুক্তিতর্কের সামনে হার মেনে নিয়ে বিয়েটা অবশেষে মেনে নিয়েছেন তিনি। যে সংসার করবে তারই যদি সমস্যা না থাকে তাহলে উনারই বা আর কি বলার আছে। সকাল থেকেই রান্নাঘরে ব্যস্ততমা। শাশুড়িকে রান্নার কাজে হাতে হাত সাহায্য করছে। এতে বেশ বিরক্ত হচ্ছেন কুলসুম। তিরিক্ষ মেজাজে বললেন, এমন ঘাটতারা মেয়ে কেন তুমি? তোমাকে বলেছি না ঘরে যাও। তমা মিনমিনে সরে বলল, আমি একটু সাহায্য করলে সমস্যা কোথায় মা? আমিও তো এখনই এই বাড়িরই একজনই। বিয়ে হতে না হতেই এত সাহায্য করতে বলেছে কে? ঘরে গিয়ে বসে থাকো। দুপুরের দিকে মানুষের আনাগোনায় নড়ার সময়টুকু পাবে না। ঘরে যাও। শেষের কথাটা একটু ধমকে সুরে বলে উঠলেন কুলসুম। শাশুড়িকে আর বেশি রাগানোর সাহস পেল না তমা। ছোট ছোট কদম ফেলে চলে এলো কক্ষে। নাহিয়ান বিছানায় আধশোয়া। নববধূকে প্রবেশ করতে দেখেই উঠে বসল সে। মুচকি হেসে শুধালো, কি হলো, চলে এলে যে? নিশ্চয়ই মা তাড়িয়ে দিয়েছে, তাই না? ওপর নিচ মাথা নাড়ায় তমা। গোমরা মুখখানিতে ফুটে ওঠে মৃদু হাসি। বলে, শুরুতে শাশুড়ি সম্পর্কে যা ধারণা করেছিলাম তা তো উল্টোটা ঘুরছে। আমার শাশুড়ি মা কিন্তু খুব কেয়ারি। মা এমনই, মনটা খুব নরম ওনার। শুরুতে তোমায় হয়তো একটু অপছন্দ হয়েছিল বটে, তবে দেখবে দিন যত এগিয়ে যাবে ততই সবার থেকে বেশি আপন তোমার মাই করে নেবে আর ভালোবাসবে। বাড়িতে পা দেওয়ার আগ পর্যন্ত শাশুড়িকে নিয়ে তমার মনের মধ্যে বিভিন্ন আজেবাজে ভাবনা থাকলেও সেসব ভাবনার কিছুটা হলেও যেন অবসান ঘটেছে এবার। চোখে মুখে ফুটে উঠেছে প্রশান্তির ছাপ। কিছু একটা ভাবনা মস্তিষ্কে আসতেই আবার পূর্বের ন্যায় চুপসে গেল তার মুখশ্রী। স্বামীর উদ্দেশ্যে অনুমতি চাইল। একটা কথা জিজ্ঞেস করব? করো। মায়ের অমত থাকার পরেও কেন আপনি আমায় বিয়ে করলেন বলুন তো? এমন তো নয় যে আমরা পূর্ব পরিচিত। ইনফ্যাক্ট আমরা একে অপরকে সেদিনের আগ পর্যন্ত চিনতামও না। তাহলে? পাত্রী দেখতে গিয়ে পাত্রী পছন্দ হয়েছে, তাই বিয়ে করে এনেছি। সহজ কথা। কেন, তোমার কি আমায় পছন্দ হয়নি? সেসব কিছু না। আপনাকে কেন পছন্দ হবে না? আপনি স্বামী হিসেবে সব দিক দিয়েই উপযুক্ত। কিন্তু আমায় পছন্দ হওয়ার তো কোনো কারণ তো আমি খুঁজে পাচ্ছি না আসলে। পছন্দ না হওয়ার কোনো কারণও তো খুঁজে পাচ্ছি না। আমি শ্যামলা। শ্যামলা মেয়েরা মায়াবতী, তাই তুমিও একটা মায়াবতী। আর কখনো নিজের গায়ের রং নিয়ে মন খারাপ কিংবা আফসোস করবে না, বুঝলে? ওপর নিচ মাথা নাড়ায় তমা। দীর্ঘশ্বাস ফেলে নাহিয়ান। রূপবতীকে না হয় সে পায়নি, কিন্তু মায়াবতীকে তো পেয়েছে। একজনকে চিরকাল একতরফাভাবে অতি গোপনে ভালোবেসে সারা জীবনের জন্য একাকিত্বকে সঙ্গী করে বাঁচা হচ্ছে একমাত্র বোকামি। কিন্তু নাহিয়ান তো বোকা নয়, সে আবারও ভালোবাসবে। তবে এবার একতরফা নয়, বরং এই ভালোবাসা হবে পবিত্র এবং দুজনের সম্মতিতে। দেখতে দেখতে মাস পেরোলো। এক মাসের মধ্যে স্থান কাল মানুষগুলো না বদলালেও বদলেছে বিভিন্ন সম্পর্কের গতিবিধি। চতুর্থবারের মতো চাকরির ইন্টারভিউ দিয়ে বাড়ি ফিরল আর্থিকা। ক্লান্ত দেহখানার ভারসাম্য সোফায় ফেলে বসতেই ঘর থেকে বেরিয়ে এলো অনুভা। বসে পড়ল বড় বোনের মুখোমুখি। রাগত স্বরে বলে উঠল, নিষেধ করার পরেও আবার তুই ইন্টারভিউ দিতে গিয়েছিলি আপু? তোর সমস্যাটা ঠিক কোথায় বলবি? আর ঠিক কতবার তোকে বললে এসব চাকরি বাকরি করার ভূত মাথা থেকে নামবে? সোজা হয়ে বসলো আর্থিকা। ভ্রুযুগল কুচকে পাল্টা প্রশ্ন ছুড়ল, তোকে না সকালে অফিসে বের হতে দেখলাম, তাহলে এই সময় বাড়িতে কি করছিস তুই? আমার জানা মতে তোর কঞ্জুস বস তো এমনি এমনি ছুটি দেওয়ার লোক নন। শরীরটা ভালো লাগছিল না, যদিও শুরুতে ভেবেছিলাম ছুটিটা হয়তো উনি দিবেন না, কিন্তু দিয়ে দিলেন। প্রত্যুত্তর করল না আর্থিকা। অনুভব ফের পূর্বের প্রসঙ্গ টেনে এনে বলল,
আজকের পর আর ওর সব ইন্টারভিউ দিতে যাবি না তুই। সময়টা ছেলের পেছনে দে, বড় হচ্ছে ও। আমি তো এতদিন ধরে চালাচ্ছি সংসারটা, তাহলে এখন আবার তোকে চাকরি করতে হবে কেন বলতো? বাবাও এখন আর নেই। বাবার চিকিৎসা ওষুধপত্রের জন্য যেই অর্থ খরচ হতো, সে টাকাটাও তো এখন মাস শেষে রয়ে যায়। আর্থিকা দ্বিমত পোষণ করে তীক্ষ্ণ কণ্ঠে বলল, অবশ্যই প্রয়োজন আছে। সারা জীবন কিভাবে চাকরি করে সংসার চালিয়ে মা বোনের দায়িত্ব পালন করার মাধ্যমে জীবন কাটিয়ে দেওয়ার ফোন দিয়ে এঁটেছিস নাকি? যদি এসব আজে বাজে ফোন দিয়ে এঁটে থাকিস তাহলে সেসব মাথা থেকে ছেড়ে ফেল। বড় বোন হিসেবে আমার কিছু দায়িত্ব কর্তব্য আছে তো। এতদিন একটা ট্রমার মধ্যে ডুবে থাকার কারণে কিছু বলতে পারিনি তোকে, তবে আমি নিজেকে এখন যথেষ্ট স্বাভাবিক করতে পেরেছি। এবার আমার সব দায়িত্ব পালনের সময় এসে গেছে। কি দায়িত্ব শুনি? আমি তোর বিয়ে দিব। কথাটা শ্রবণনালী পর্যন্ত পৌঁছাতেই আশ্চর্য হয় অনুভব। আশ্চর্যজনিত কণ্ঠে বলে, এসব আজে বাজে চিন্তা কোত্থেকে তোর মাথায় উদয় হলো আপু? আজে বাজে চিন্তা হবে কেন? এটাকে বলে সুচিন্তা। বয়স তো কম হলো না। আরও অপেক্ষা করলে দেখা যাবে ছেলের মায়েরা পুত্রবধূ হিসেবে তোকে পছন্দই করছে না। ওসব ঝুঁকি কিন্তু আমি একদম নিতে পারবো না, বলে দিলাম। মুখখানা মলিন হলো অনুভার, কণ্ঠে জমাট হলো সংখ্যা ভয়। মিনমিনি স্বরে বলল, আমি বিয়ে করতে চাই না আপু। চাই না নতুন কোনো সম্পর্কের সঙ্গে নিজেকে জড়াতে। ভালোবাসতে যে খুব ভয় হয় আমার। কাউকে বেশি ভালোবাসলেই সে হারিয়ে যায়। ভালোবাসার মানুষ হারানোর বেদনা যে খুবই নিকৃষ্ট আপু। ছোট বোনের কাঁধে হাত রাখলো আর্থিকা, আশ্বস্তের সুরে বলল, আমার এই অবস্থা দেখে ভালোবাসার প্রতি এত বিদ্বেষ জন্মেছে তোর, তাই না? তুই তো আমায় বলেছিলি তন্ময় আমায় ছেড়ে যায়নি, তার হায়াত অতটুকুই ছিল। তাহলে তাহলে কেন তোর এত ভয়? ভালোবাসা ছাড়া একাকিত্বকে সঙ্গী করে মানুষ বাঁচতে পারে না অনু। প্রত্যেকেরই সুখ দুঃখ ভাগ করার জন্য একজন মানুষের প্রয়োজন হয়। নিজেকে ভেঙে চুরে উপস্থাপন করার জন্য, জড়িয়ে ধরে সব ক্লান্তি ধুয়ে মুছে সাফ করে দেওয়ার জন্য একজনকে প্রয়োজন হয়। আর সে একজন হচ্ছে জীবনসঙ্গী। সেই জীবনসঙ্গী পেতে হলে তো বিয়ে করতেই হবে, তাই না? তাহলে তোর কি হবে? তুই কার কাছে নিজের সুখ দুঃখ ভাগ করে নিবি? কথাটা শ্রবণনালী পর্যন্ত পৌঁছাতেই হাসলো আর্থিকা। তার এই অবুঝ ছোট বোনটা যে এত তাড়াতাড়ি বড় হয়ে গেছে, বোঝদার হয়ে গেছে ভেবেই ভেতরে ভেতরে প্রশান্তি অনুভব করলো। অধরে হাসি রেখেই বলল, আমি তো আর তোর মতো ভালোবেসেও ভয়ের চোটে তা নিজের ভেতরে গোপন করে রাখিনি অনু। বরং আমি মন প্রাণ উজাড় করে একজনকে ভালোবেসেছি। তার বিনিময়ে এর থেকেও বেশি পরিমাণ ভালোবাসা পেয়েছি। পেয়েছি সুন্দর একটা সংসার, পেয়েছি একজন সাদাসিধে স্বামী, আবার তার মাঝেই একজন প্রেমিককে পেয়েছি। পেয়েছি আমাদের ভালোবাসার জলজান্ত প্রাণ আমার ছেলে তাইমকে। আর কি চাই বলতো? শুরুতে হয়তো তন্ময়ের মৃত্যুটা আমি মেনে নিতে পারিনি, কিন্তু এখন আমি সবটাই মেনে নিয়েছি। ওর সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্তের স্মৃতি আর টাইমকে নিয়ে বাকি জীবন আমি পরম শান্তিতে কাটিয়ে দিতে পারবো। মৃত্যুর আগ পর্যন্ত ওই পুরুষকে ভালোবেসে যাব। তোকে অমন পরিস্থিতিতে সামলানোর জন্য না হয় আমরা ছিলাম, কিন্তু আমাকেও ওই একই পরিস্থিতিতে পড়তে হলে আমি যে মেনে নিতে পারবো না রে আপু। বাবা মারা যাওয়াতেও আমার অতটা কষ্ট হয়নি, যতটা না কষ্ট হয়েছিল তোকে ওই পরিস্থিতিতে দগ্ধ হয়ে যাওয়া দেখতে। কারণ বাবা তো অনেক আগেই ভেতরে ভেতরে মরে গিয়েছে, দূরে সরে গিয়েছে আমাদের থেকে। শুধু তার দেহটাই অক্ষত ছিল। কিন্তু বাকি কথাটুকু আর শেষ করতে দিল না আর্থিকা। বলল, কেউ চিরকাল বেঁচে থাকে না, আর নাই কেউ এসব চিন্তা মাথায় নিয়ে সুখ খোঁজে। এইসব ভেবে কেউ সংসার সাজায় না। দুঃখের পর যে সুখ আসে, এ কথাটা মানিস তো? উপর নিচ মাথা নাড়ায় অনুভব। আর্থিকা পুনরায় বলে, তেমনি চিরকাল কিন্তু সুখও থাকে না। এই যে দেখ না, আমাদের জন্ম থেকে শুরু করে বেড়ে ওঠা পর্যন্ত সবটাই ছিল সুখের চাদরে মোড়ানো। কিন্তু কি হলো? দমকা হাওয়ায় সেই সুখ থেকে আমরা ছিটকে পড়লাম দুঃখের সাগরে। দুঃখ পেতে পেতে আমরা শক্ত পাথরে রূপান্তরিত হয়ে গেছি। কিন্তু তার মধ্যেও মায়ের দুটো মেয়ে আছে, যাদের আঁকড়ে ধরে সামনের পথগুলো মা নির্দ্বিধায় অতিক্রম করতে পারবে। তেমনি আমারও আছে। তুই আর মায়ের পাশাপাশি তাইমার ওর বাবার স্মৃতি আছে। কিন্তু তোর কি এমন কেউ আছে? নেই তো। তাই তোর উচিত নিজের জীবনকে একটা পূর্ণতার দ্বার প্রান্তে নিয়ে যাওয়া, জীবনে একজনকে আঁকড়ে ধরা। পরে না হয় যা হওয়ার হলো। সব হারিয়ে গেলেও স্মৃতি কিন্তু হারায় না অনু। বোনের প্রতিটি কথাই সঠিক।
মরতে তো সকলকেই হয়, কিন্তু তাই বলে কি জীবন থেমে থাকে? তবু ওপরে ওপরে কিছুতেই যেন দমতে চাইল না অনুভা। বিপরীতে বলতে লাগলো, কিন্তু আপু, এবারও তাকে মাঝপথে থামিয়ে দিল আর্থিকা। প্রশ্ন ছুড়ল, মন থেকে একটা সত্য কথা বলতো, তুই সত্যি এই জীবনে কাউকে ভালোবাসিসনি? এখনো কি বাসিস না ভালো? প্রশ্নগুলো মস্তিষ্ক পর্যন্ত পৌঁছাতেই চোখের অদৃষ্টে ভেসে উঠল পরিচিত একটি মুখ। জোরে জোরে নিঃশ্বাস ফেলে চোখ জোড়া বন্ধ করে নিল অনুভা। এই প্রশ্নটা শুনলেই ভেতরে ভেতরে অস্বস্তিতে পড়ে যায় সে। তার এই অস্থিরতা সে দেখে মুচকি হাসলো আর্থিকা। এক হাতে বোনকে আলতো করে জড়িয়ে ধরে বলল, ভালোবাসাকে স্বীকার করতে শিখ। অনুভূতিগুলো বুকের ভেতরে চেপে রেখে কষ্ট না পেয়ে প্রকাশ করতে শিখ। ভালোবাসার দহনে যে একা একা পড়তে নেই, যদি পড়তে হয় তবে ভালোবাসার মানুষটিকে সঙ্গে নিয়ে পুড়ে মর। ঘন পল্লব ঝাপটে বড় বোনের পানে একদৃষ্টে তাকিয়ে রইল অনুভা। আর্থিকা তাকে রেখেই উঠে দাঁড়ালো, পা বাড়ালো নিজ কক্ষে। কিছু একটা মনে পড়তেই পথিমধ্যে থেমে গিয়ে পিছু ফিরে বলল, বুঝলি অনু, চাকরিটা কিন্তু আমার হয়ে গেছে, আর এই চাকরিটা পাওয়ার সকল ক্রেডিট হচ্ছে শ্রাবণের। হকচকিয়ে উঠল অনুভা। বসা থেকে দ্রুত পদে উঠে দাঁড়ালো। প্রশ্ন ছুড়ল, শ্রাবণের? প্রথম 3টি ইন্টারভিউয়ের মধ্যে একটাতে বয়সের জন্য নেয়নি, আর বাকি দুটোতে তো নামে মাত্র ইন্টারভিউ নিয়েছিল। ভেতরে ভেতরে আগে থেকে লোক তাদের ঠিক করা ছিল। তারপর শ্রাবণী আমায় এখানে নিয়ে এলো। ওর কোনো এক রিলেটিভ নাকি ওখানে চাকরি করে, এই জন্যই ঝামেলাহীনভাবে ইন্টারভিউ দিয়ে টিকেও গেলাম। তাও কিভাবে তোর সঙ্গে যোগাযোগ করলো? কেন, মোবাইলে। ফোন নম্বর পেলো কোথায়? প্রশ্নটা করেই আপন মনে হনহনিয়ে প্রস্থান করলো আর্থিকা। অনুভা ঠায় দাঁড়িয়ে রইল নিজ স্থানে। এখানেও শ্রাবণ? এই ছেলেটা কি কোনো মতেই তাকে আর ছাড়বে না? শ্রাবণের বাড়িতে আগমন ঘটেছে অতিথিদের। শেখ ম্যানশনের ড্রয়িং রুমে বসে আছে প্রান্তি আর তার বাবা মা সহ ছোট ভাই। সৌহার্দ্য বসা ঠিক করেই মুখোমুখি সফায়। 2 দিন আগে কাউকে কোনো কিছু না জানিয়ে দেশে ফিরে এসেছে সৌহার্দ্য। কোনো ভনিতা ছাড়াই এবার বাবা মাকে জানিয়ে দিয়েছে নিজের পছন্দের কথা। বড় ছেলের বিয়েটা এখনও পর্যন্ত দিতে না পারে মন খারাপ থাকলেও ছোট ছেলে তো অন্তত বিয়ে করতে রাজি হয়েছে, এই ভেবেই মন খারাপ কিছুটা হলেও যেন হ্রাস পেল শান্তার। প্রান্তিও এবার আর বিয়ের ব্যাপারে অমত পোষণ করতে পারল না। মাঝখানে কয়েকদিনের জন্য ছেলেটার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় প্রান্তার চাই অবস্থা ছিল। তাই বাবা মাকে বুঝিয়ে গতকালই এসে পৌঁছেছে দেশে, আর আজ সোজা সৌহার্দের বাড়িতে। প্রান্তির বাবা পলাশ মাহমুদ উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য নিজ দেশ ছেড়ে পাড়ি দিয়েছিলেন ভিন্ন দেশে। লেখাপড়া শেষে সেখানে চাকরি নিয়ে থেকে যান তিনি। প্রান্তির মা মায়ার সঙ্গে ওনার বিয়েটা হয়েছিল সম্পূর্ণ পারিবারিকভাবে। বিয়ের পর স্ত্রী সমেত আবারও তিনি পাড়ি জমান সেই বিদেশের মাটিতে। প্রান্তি এবং তার ভাইয়ের জন্মটাও ওখানে। খানিক সময়ের মধ্যেই হানিফ শেখের সঙ্গে পলাশ মাহমুদের বেশ ভাব জমে উঠল। যতই হোক দুজনের পেশায় শিক্ষকতা কিনা। বেআইন হিসেবে মাকেও বেশ পছন্দ হয়েছে শান্তার। তাদের জমে ওঠা আলাপচারিতা দেখে সৌহার্দ্য আর প্রান্তি ইশারায় দুজনকে আশ্বস্ত করে বলল, বিয়েটা তো পুরোপুরি পাকা, এবার আর আটকায় কে আমাদের। খাওয়া দাওয়ার পাট চুকে যেতেই বিয়ের কথাবার্তাও পাকাপোক্ত হয়ে গেল। হানিফ শেখ প্রস্তাব রাখলেন, আমি চাইছিলাম আপনারা যেহেতু দেশেই এসেছেন, তাহলে আপাতত ঘরোয়াভাবেই ওদের বিয়েটা দিয়ে দেই। ধুমধাম করে অনুষ্ঠান না হয় পরে করব। পলাশ মাহমুদ প্রশ্ন ছুড়লেন। শান্তা মন খারাপ করে বললেন, আর বলবেন না ভাই, আমার বড় ছেলেটারই তো এখনো বিয়ে হয়নি। বড় ছেলে রেখে ছোট ছেলের বিয়ে দিয়ে দিলে আত্মীয় স্বজন পরিচিতরা তো হাজারটা প্রশ্ন ছুড়বে, তা তো বুঝিনি। পুরো ব্যাপারটাই ওনারা বুঝলেন। মায়া বললেন, তাও অবশ্য ঠিক, এসব দেশীয় আত্মীয় স্বজনদের মুখ আবার লাগামহীন। তা বড় ছেলে কোথায়? দেখলাম না তো ওকে। হানিফ শেখ উত্তর দিলেন, ছেলে আমার ভার্সিটির লেকচারার, ভার্সিটিতেই গিয়েছে। তবে ওর ফেরার সময়ও প্রায় হয়ে এসেছে, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। মায়া মৃদু হেসে বললেন, তা বিয়ে থা করছে না কেন? আমার কাছে কিন্তু ভালো মেয়ের সন্ধান আছে। যেহেতু আত্মীয়তার সম্পর্ক করতেই যাচ্ছি, তাই একসঙ্গে দুটোই না হয় করে ফেলি, কি বলেন? শান্তার চোখে মুখে উৎসাহিত একটা ভাব চলে এলো, কিন্তু তার মধ্যেই হানিফ শেখ ভদ্রতার সহিত বলে উঠলেন, এখনকার ছেলে মেয়েদের কি আর অত কষ্ট করে পাত্রপাত্রী খুঁজে বিয়ে দিতে হয়? সৌহার্দ্যের যেমন প্রান্তিমাকে পছন্দ,
তেমন আমার বড় ছেলের শ্রাবণেরও আগে থেকেই মেয়ে পছন্দ আছে। পলাশ মাহমুদ জিজ্ঞেস করলেন। হানিফ শেখের সহজ উত্তর। ছেলে অনুমতি দেয়নি তাই, তবে এবছরেই বিয়েটা দিয়ে দিব ভাবছি। আর তারপরেই না হয় সৌহার্দ্য আর প্রান্তির বিয়ের অনুষ্ঠানটা ধুমধাম করে করব। সকলেই সায় জানালো এই প্রস্তাবে। বিকেলের দিকে বাড়িতে আগমন ঘটল শ্রাবণের। বিছানায় অন্যমনস্ক হয়ে শুয়ে আছে অনুভব। তখনই ঘরে প্রবেশ করলো আর্থিকা। বিছানায় এসে বসে প্রশ্ন করলো, কি রে, কি করছিস? বোনের উপস্থিতি টের পেতেই শোয়া থেকে উঠে বসলো অনুভব। নিচু স্বরে উত্তর দিল, কিছু না। আমি না একটা সিদ্ধান্ত নিয়েছি রে অনু। কি সিদ্ধান্ত? ভাবছি এই বাসাটা বদলে ফেলবো। এতদিন তোকে একা একা সব সামলাতে হলো, তাই সব দিক কুলাতে না পেরে বাসাটা ভাড়া নিতে হয়েছে। কিন্তু সত্যি বলতে এখানে সব দিক দিয়েই অসুবিধে। তার উপর মা সারাক্ষণ ঘরে চুপচাপ বসে থাকে, হয়তো বাবার স্মৃতিচারণ করে। এইভাবে তো আর চলতে পারে না বল। আমি যেহেতু এক সপ্তাহ পর চাকরিতে জয়েন করব, তাই এই সপ্তাহে বাসা পাল্টে ফেলতে চাই। দুজনের অফিস থেকে কাছাকাছি দূরত্বে একটা খোলামেলা বাসা ভাড়া নিব। তোর যা ইচ্ছে। আমার আবার কি ইচ্ছে রে? চল কালই বাসা দেখতে বের হই আমরা। কাল আমার অফিস আছে। তাতে কি, অফিস ছুটি হলে আমায় কল দিবি, তারপর না হয় দুজন একসঙ্গে দেখতে চলে যাব। ওই রাতের বেলায়? তো কি হয়েছে, রাতের বেলাও বাসা দেখা যায়, বুঝলি? না বুঝলেও চুপচাপ উপর নিচ মাথা নাড়ায় অনুভব। বোনের কথায় সায় জানায়।